অনার্স প্রথম বর্ষ ও ডিগ্রি পাস প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই মুহূর্তে যে যেখান থেকে এই ভিডিও দেখছো সবার জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা। শীতকালীন এই সময়ে তোমরা আশা করি সবাই এই শীতের উষ্ণ আমেজ এবং পিঠা পায়েস, শীতের যে বিভিন্ন পৌষ পার্বণের যে বিষয়গুলো রয়ে গেছে নিশ্চয়ই সেগুলো উপভোগ করছো। তো যাই হোক, একটি বিষয় কিন্তু আমাদের সচেতন থাকতে হবে, সেটি হচ্ছে যে আমাদের লেখাপড়া। কারণ এই কোভিডকালীন এই সময়ে আসলে আমাদের সবচেয়ে বেশি যেটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি হচ্ছে শিক্ষা ব্যবস্থা। প্রায় দীর্ঘ 1 বছর হয়ে যাবে। আমরা যদি ধরে নিই যে মার্চের 17 তারিখ থেকে বন্ধ হয়েছিল, তাহলে সেই দৃষ্টিভঙ্গিতে আমাদের কিন্তু প্রায় 10 মাস 10 মাসের উপরে কিন্তু বন্ধ। আবার আজকে নিশ্চয়ই তোমরা দেখেছো যে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের এই বন্ধ সম্প্রসারণ করা হয়েছে বা বর্ধিত করা হয়েছে। যদিও অনার্স এবং মাস্টার্সের পরীক্ষা সামনের মাসের 7 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে, এবং অনার্স পরীক্ষা তো চলছে 4th ইয়ার। সামাজিক দূরত্ব বজায় রেখে বেঞ্চগুলোতে কিন্তু সেইভাবে কিন্তু সিট ফেলা হয়েছে। তো লেখাপড়া কিন্তু চালিয়ে যেতে হবে, এটি হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে আশাপ্রদ কথা, এবং এটি হচ্ছে তোমাদের জন্য একটি বার্তা কিন্তু যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের পরীক্ষা কিন্তু শুরু করেছে। তো তোমরা কিন্তু এই মুহূর্তে শীতের মধ্যে শীত নিদ্রায় যদি চলে যাও, বা আমরা যেটা বলি যে হাইবারনেশন বা শীত নিদ্রা, এখানে কিন্তু যাওয়া যাবে না, তাই না? এখানে যদি তুমি যদি ঘুমাতে থাকো, যে কোনো মুহূর্তে দেখবে যে তোমাদের ওই পরীক্ষার সময় হয়ে গেছে। স্পেশালি ডিগ্রি 3rd ইয়ারের তো পরীক্ষা, টেস্ট পরীক্ষা এবং অন্যান্য যে ইনকোর্স পরীক্ষা, সেগুলো কিন্তু কলেজে কিন্তু সামনের মাসের 1 তারিখ থেকে কিন্তু নিতে যাচ্ছে, বা অলরেডি রুটিন প্রকাশিত হয়েছে। তো তোমরা সেকেন্ড ইয়ারে যারা আছো তাদের জন্য কিন্তু এটি কিন্তু বার্তা একটি, যে প্রস্তুতি নাও। খুব বেশি সময় তোমরা নাও পেতে পারো। ফর্ম ফিল আপ যে কোনো সময় যদি জাতীয় বিশ্ববিদ্যালয় ঘোষণা দেয় যে ফর্ম ফিল আপ করতে হবে, তাহলে কলেজ কর্তৃপক্ষ কিন্তু সেই নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা কিন্তু নিয়ে ফেলবে। তখন কিন্তু তোমরা কিন্তু ওই আন্দোলন করে কিন্তু পার পাবে না, কারণ তোমরা তো দীর্ঘ সময় বন্ধের মধ্যে। এখন তোমরা হয়তো বলতে পারো যে স্যার আমরা তো ক্লাস করি নাই, আমাদের কিভাবে এই পরীক্ষা নেয়, কোর্স তো শেষ হয় নাই। আসলে কি জাতীয় বিশ্ববিদ্যালয় কি কখনোই কি সিলেবাস শেষ করেছে, না শেষ করতে পেরেছে? না আমরা শেষ করতে পেরেছি আর পারিনি, তাই না? বিগত কয়েক বছরে আমরা কিন্তু সম্পূর্ণ সিলেবাস কখনোই শেষ করতে পারিনি, তবে ক্লাসগুলো কন্টিনিউশন ছিল, সেটা তোমাদের সাথে দেখা হচ্ছে না। তো এই যে আশাবাদ এবং কিছু সুখ দুঃখ নিয়েই হচ্ছে আমাদের এই সময়গুলো আমরা অতিক্রম করছি। তো আশাবাদ নিয়ে সামনে আমরা আশান্বিত মানুষ হিসেবেই নিজেকে গড়ে তুলব, যে সামনে ভালো রেজাল্ট করতে হবে। বিসিএস এর যে বিভিন্ন রেজাল্টগুলো দেখলাম, যে একটি 38তম বিসিএস এর চূড়ান্ত নিয়োগ এবং 40তম বিসিএস এর রিটেনের ফলাফল, একই সাথে 41-এ যারা 43-এ সম্ভবত এখনই চলতেছে, তো সেটি ডেট এক্সটেনশন হয়েছে এবং পরীক্ষা আগস্টে। অর্থাৎ তুমি বিস্তীর্ণ একটা বা বিস্তৃত একটি সময় পাচ্ছ তোমাদের সিনিয়র যারা আছে তারা আর কি, যে প্রিপারেশন নেওয়ার। তো তোমরা স্বপ্ন কিন্তু খুব ছোট জায়গা থেকে শেষ করা যাবে না, যে তুমি আজকে ছোট কালকে কিন্তু বড় হবে। আমার এক বন্ধু গতকালকে কুষ্টিয়া ডিসি হিসেবে পদায়ন পেয়েছে। একসময় সে সহকারী কমিশনার হিসেবে যোগদান করে, এসিল্যান্ড ছিল, তারপর ইওনো। আমি কলেজের অনেকগুলো ছাত্র কিন্তু ও যখন ধনমারি ইওনো ছিল তখন নিয়ে গিয়েছিলাম ছাত্রদেরকে, যে আজকে ও ডিসি হয়েছে, সামনে হয়তো ভবিষ্যতে আরও উপরের দিকে উঠবে। এটি আসলে চিরায়ত নিয়ম, যে সে ছোট কিন্তু কখনোই ছোট থাকে না। তো মানুষকে সর্বপ্রথম কিন্তু তোমাদের এটি ধরে নিতে হবে যে তোমরা আজকে যা শুনছো সেখান থেকে কিন্তু নিজেকে সামনের দিনগুলোর জন্য প্রস্তুত করতে হবে। আমরা আমাদের ব্যক্তিগত জীবনের ইতিহাস বা নাইবা বললাম তোমাদেরকে, শুধু এইটুকু বলে রাখি যে নিজেকে কখনো ছোট ভাববে না। নিজের ভিতরে যদি একবার ক্ষয় ধরে যায়, ক্ষয় রোগ, তাহলে সেই ক্ষয় থেকে কিন্তু তুমি ধ্বংস হয়ে যাবে। আর ক্ষয় রোগকে যদি প্রতিরোধ করতে পারো, তুমি সামনের দিকে কিন্তু এগিয়ে যাবে। তো আমার প্রার্থনা হচ্ছে যে আমার সকল শিক্ষার্থী, আমার সকল এই কাছাকাছি যারা থাকে, আমার দূরবর্তী ছাত্র যে লেকচারটি শুনছে, তারা প্রত্যেকেই যেন তাদের জীবনকে শানিত করতে পারে। যে দেখো, আমি যদি তোমাকে 10 টাকার একটি নোট দিই, তুমি বড়জোর 10 টাকা দিয়ে একটি চিপসের প্যাকেট ক্রয় করে দোকান থেকে খেয়ে ফেলতে পারো। কিন্তু আমি যদি তোমাকে একটি জ্ঞান দিই, সেই জ্ঞান দিয়ে কিন্তু সারা বছর সারা জীবন তুমি চলতে পারো। এমন জ্ঞানও আছে যেটি কাল কিয়ামতের ময়দানেও তোমার কাজে লাগবে। তো যাই হোক, এই জন্য হচ্ছে জ্ঞান হচ্ছে সেই জিনিস, পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিশালী জিনিস। আমরা অনেক সময় বলি যে মানি ইজ দ্য সেকেন্ড গড। আসলে এটা শিরকি কথাবার্তা, গড কখনো হতেই পারে না।
তাই না? মানির এত ক্ষমতা নাই যে সে গড হবে, এটা শিরক। এই ধরনের কথাবার্তা যাতে আমরা কখনোই না বলি। হ্যাঁ, অর্থের ক্ষমতা আছে, কিন্তু ক্ষমতারও কিন্তু একটা লিমিটেশন আছে। কিন্তু সৃষ্টিকর্তার কিন্তু কোনো লিমিটেশন নাই। অতএব এই ধরনের কথাবার্তা থেকে আমরা বিরত থাকব। যে অনেক সময় বলি, এই যে একটু আগে যে কথাটা বললাম, আল্লাহ আমাদেরকে সেই দিকে যেন, আল্লাহ যেন জ্ঞান আমাদেরকে দান করে, যাতে কখনোই যেন তার সাথে আমরা তুলনা করি। হ্যাঁ, টাকার দরকার আছে, কিন্তু টাকা এইভাবে না যে যেটি আমাদের জীবন ধ্বংস করতে পারে। টাকা সেই পরিমাণ দরকার যে পরিমাণ আমরা সুষ্ঠু ব্যবস্থাপনা করতে পারি অর্থের। তো প্রত্যেকটা বিষয়ে আমাদের শিক্ষার্থীদের ভিতরে সেই নৈতিকতা সৃষ্টি করতে হবে, সেই গুণ কিন্তু অর্জন করতে হবে, যে গুণ দিয়ে তুমি তোমার সারা জীবন চলতে পারবে। তো প্রত্যেকটি বিষয়বস্তুকে মনে রেখো যে তুমি ছোট, তার মানে তুমি ছোট থাকবে না। তুমি আজকে যদি জ্ঞানটি নিয়ে নাও, কালকে তোমার জন্য সুপ্রশস্ত আগামী সম্ভাবনা কিন্তু তোমার জন্য রয়ে গিয়েছে। তো এই কারণেই বলি আসলে যে আমার এক একটি শিক্ষার্থী হচ্ছে এক একটি সম্ভাবনা, এক একটি সন্তান। তোমরা হচ্ছে আমার জ্ঞানের সন্তান, আমার পরবর্তী প্রজন্ম, তাই না? আমি প্রজন্ম তৈরি করি। তো এই যে প্রজন্ম তৈরির মধ্যে দিয়ে আমার জ্ঞান গর্ভ, আমার ভেতরে যে স্বপ্নগুলো, সেগুলা তোমাদের মধ্যে দিয়ে আমি বাস্তবায়ন করতে চাই, অথবা পেতে চাই, অথবা আমি আমার যে সীমাবদ্ধতা সেগুলা তোমরা ছাড়িয়ে যাবে, এই প্রার্থনা এবং এই দোয়াই তোমাদের জন্য আমি করি। কিন্তু তোমাদেরকে চেষ্টা করতে হবে। আমি শুধু একলা দোয়া করলে কিন্তু তোমরা ওই সফল হবে না। সফলতার জন্য কিন্তু দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে দোয়া এবং আরেকটা হচ্ছে চেষ্টা বা দাওয়াই, ওষুধ। রোগ হয়েছে, তুমি ওষুধ খাবে, আমি দোয়া করবো, এই দুইটা একত্রে যখন মিলবে বা প্রার্থনা যখন সবাই করবে, তখন দেখা যাবে সে সুস্থতা অর্জন করবে। তো একই রকম আমি তোমাদের জন্য প্রার্থনা করি, আর তোমরা চেষ্টা করো। তো যাই হোক, এই মুহূর্তে আমরা যে চ্যাপ্টারে ছিলাম সেই চ্যাপ্টারের দিকে একটু মনোনিবেশ করি। সেটি হচ্ছে যে আমরা ক্যাশ কন্ট্রোলের মধ্যে বলছিলাম যে ব্যাংক সমন্বয় বিবরণী আমরা কিভাবে করব, পরীক্ষায় কোনটা আসে। তা আমাদেরকে প্রথমে একটু তোমাদের মোটিভেট করে নিই যে আমাদের পরীক্ষা আসলে কোনটা বেশি আসে। দুইটা পদ্ধতি আছে ব্যাংক সমন্বয় বিবরণী করার জন্য। কয়টি পদ্ধতি? দুইটি পদ্ধতি। খুব বেশি কিন্তু কষ্টকর তোমাকে করতে হবে না। ইংরেজি শব্দগুলো হয়তো একটু বুঝতে হবে, যারা একটু দুর্বল আছো তারা ইংরেজি শব্দগুলা মানে আমি বলি যে আসলে রিপিটেড, পুনরাবৃত্তি আকারে যদি তুমি বারবার পড়তে থাকো, সেটি কিন্তু আয়ত্ত হয়ে যাবে। আরেকটি হচ্ছে যে চেষ্টা করতে হবে, দেখবে যে চেষ্টার কোনো অনেক দূর তুমি চলে গিয়েছো। তো যাই হোক, দুইটি পদ্ধতি, একটিকে আমরা বলি সিঙ্গেল পার্ট, আরেকটাকে বলি আমরা ডাবল পার্ট বা 2 পার্ট। আমি বেসিক্যালি এই দুটো আরেকটু সম্প্রসারণ করি। সিঙ্গেল পার্টকে আমরা আরেকভাবে বলি ট্রেডিশনাল ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। ট্রেডিশনালের বাংলা হচ্ছে সনাতন বা প্রচলিত, তুমি যেটা বলো আর কি। এটি হচ্ছে আসলে ব্যাংক সমন্বয় বিবরণীর সবচেয়ে মৌলিক এবং গোড়ার কথা। গোড়াতেই যখন ব্যাংক সমন্বয় বিবরণী করা হয়, তখন এটিকে নিয়ে আলোচনা করা হয় সবচেয়ে বেশি। আর আরেকটি যেটি রয়েছে 2 পার্ট, 2 পার্টটা আসলে ওইটার আরও দুইটা নাম আছে। একটি হচ্ছে অ্যাডজাস্টেড বা কারেক্টেড ব্যালেন্স ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তো তোমরা যখনই পড়বে, আমি আপাতত তোমাদেরকে প্রথমটা নিয়ে একটু আলোচনা করি যে সিঙ্গেল পার্টটা আমরা কীভাবে করব। এটি খুব জরুরি। আমি আমার ব্যক্তিগত জীবনের কথা বলি, সেটি হচ্ছে যে যখন ব্যাংক সমন্বয় বিবরণী তো আমরা আসলে সেই ইন্টারমিডিয়েট থেকে শিখেছি। এখন হয়তো শিক্ষার্থীরা নবম দশম শ্রেণী থেকে ব্যাংক সমন্বয় বিবরণী করে। তো এই যে আমার জীবনে সবচেয়ে ভালো লেগেছে যে এত কিছু লেখাপড়া করার পরে যখন কর্মজীবনে আমি প্রবেশ করেছি, তখন একমাত্র এই ব্যাংক সমন্বয় বিবরণীটা কিন্তু আমি দেখেছি যে একদম হুবহু যা পড়েছি সেটা কাজে লেগেছে। তো সেটির একটা অভিজ্ঞতা হয় হচ্ছে যে আমি যখন সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনে, আমাকে ঠাকুরগাঁ সুগার মিলে যখন মানে এটাকে বলে হচ্ছে অন দ্য জব ট্রেনিং, এই অন দ্য জব ট্রেনিংয়ে যখন নাকি পাঠানো হয়, তখন সেখানে অনেক আগের কথা, সেটা 2001 সালের কথা বলতেছি আমি, এখন থেকে প্রায় 20 বছর আগে। তো সেখানে আমরা এই ব্যাংক সমন্বয় বিবরণী কয়েক মাসে করে দিয়ে আসছিলাম। দেখলাম যে ওখানে যিনি ক্লার্ক ছিলেন, উনি অনেক কাজের ভিড়ে আসলে এই গত কয়েক মাসের ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে পারেনি। পরবর্তীতে যাই হোক, ওখানকার তখন জিএম ছিল, জিএম অ্যাকাউন্টস যিনি ছিল, ওনার নাম ছিল আব্দুল কুদ্দুস হাওলাদার। ওই হাওলাদার স্যারের অনুমতিক্রমে এবং তার আসলে ট্রেনিং তো এটা, তখন তার আসলে প্রেরণাতেই বলি আসলে, যে তার প্রেরণাতেই ওই কাজগুলো করা হয়, আমরা করে দিয়ে আসি। আমি এবং জামাল এখনও সুগার অ্যান্ড ফুডেই আছে। ও লাস্ট ছিল নাটোর সুগার মিলে জিএম ফাইন্যান্সের দায়িত্বে। এখন কোথায় আছে আসলে ইদানিং, মানে রিসেন্টলি আমার সাথে হয়তো যোগাযোগ
মানে এইভাবে নেই, কিন্তু কয়েকদিন আগেও জেনেছি যে ওখানে ছিল, একসাথে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি। তো যাই হোক, এই যে দেখলাম যে কর্মজীবনে গিয়ে যখন দেখলাম ব্যাংক সমন্বয় বিবরণী আসলে করতেই হয় এবং সিঙ্গেল পার্টটাই হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। এখন কথা হলো যে আমার ছাত্ররা কিভাবে শিখবে। বইয়ের মধ্যে কয়েকটা সিস্টেম আছে। একটি হচ্ছে যে বিপরীত বই ধরে, অপোজিট বই ধরে, আরেকটা হচ্ছে সমমুখী বই ধরে। এবং এই দুইটার একটাও আসলে আমার কাছে মানে কি বলে, আমি যদি বলি আসলে আমার শিক্ষার পদ্ধতিটা একটু ভিন্ন। বইয়ের মধ্যে তো আছে, বইয়ের বাইরে যদি আমার শিক্ষার্থীকে আমি কিছু শিখাতে পারি সেটি আসলে আমার জন্য সুখকর এবং সেটি তোমাদের জন্য ভালো যদি তুমি বুঝতে পারো। তো যাই হোক, তোমরা বই থেকে ওই দুইটা পদ্ধতি তুমি দেখে নিবে। আমি এর বাইরে কিছু কথা বলি। সিঙ্গেল পার্ট ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টে প্রথমে তোমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে একটি ছক অঙ্কন করতে হবে। আমি আজকে ছকটা একটু দেখাই। এটা কাগজটা আসলে ঘোরায় যদি নিতাম তাহলে আর সুন্দর হতো। তো যাই হোক, আমি এর মধ্যে হয়ে যাবে। তো তোমরা যেটি করবে সেটি হচ্ছে যে উপরে 3 লাইন লেখার মতন জায়গা রাখবে। নিশ্চয় দেখতে পারতেছ এটা আমরা, এটা একটা আসলে দিলেও হবে না দিলেও, যেহেতু আমি এখানে অনেক জায়গার দিকে রয়ে গেছে এই কারণে ঠিক আছে আমি এটা দিয়ে নিলাম। এটা তোমাদের দিতে হবে না। আর এই পাশে তোমরা টাকার কলাম নিবে 2টা, টাকার কলাম 2টি। দেখো দেখতে পাও কিনা। টাকার কলাম 2টা, আমি তোমাদের বোঝার সুবিধার্থে এটাকে আমি একটু আটকাই দিলাম। এটা না আটকালে চলবে, তুমি জাস্ট মানে তোমার টাকা বসানোর জন্য 2টা টাকার ঘর লাগবে। এটা হচ্ছে উপরে আগেই বলেছি যে 3 লাইন জায়গা রাখতে হবে। এটা হচ্ছে বিবরণ টাকা টাকা। তো টাকা টাকা এটা তোমরা লিখবে। এরপরের যে বিষয়, তার প্রথমেই আমরা লিখবো হচ্ছে প্রতিষ্ঠানের নাম। যে ধরো যে প্রতিষ্ঠান, যে প্রশ্নের যে নামটা থাকবে সেটা, কোনো কোম্পানির নাম থাকলে যে এরকম স্টার লিমিটেড, তারপরে ব্যাংক সমন্বয় বিবরণী। তারপরে ব্যাংক সমন্বয় বিবরণী আমরা বলেছি এটা একটা নির্দিষ্ট দিনে কিন্তু প্রস্তুত হয়, যে কোনো একটি তারিখে প্রস্তুত করতে হয়। তো সেই তারিখটা তুমি ব্যবহার করবে, যে নির্দিষ্ট তারিখটা দিবে। যে সাধারণত প্রশ্নের মধ্যে যেটা লেখা থাকে সেই তারিখটা ব্যবহার করবে। যেরকম 31শে ডিসেম্বর থাকলে 31শে ডিসেম্বর, অথবা ফেব্রুয়ারি 28 তারিখ হলে ফেব্রুয়ারি 28 তারিখ, অর্থাৎ মাসের শেষ তারিখে সাধারণত প্রস্তুত করা হয়। এটি সাপ্তাহিক সাধারণত আমরা করি না কাজের ভলিউমের জন্য, কিন্তু কেউ যদি চায় যে প্রতি সপ্তাহে করবে সেটা তার ইচ্ছা। কিন্তু বাস্তবে হচ্ছে প্রতি মাসে অন্তত একবার করা হয়। এই জন্য যখন ব্যবহার করবে তখন খেয়াল রাখবে যে এটি একটি নির্দিষ্ট তারিখে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। এখন আমরা কি করব এখানে? আমরা এখানে প্রথমেই যেটি করব ব্যাংক সমন্বয় বিবরণী করার জন্য, আমি একটু বলে নিই। আমাদের কাছে বিগত লেকচারে কিন্তু তোমাদের বলেছি যে আমাদের কাছে কি থাকে। আমাদের কাছে 2টা বইয়ের ব্যালেন্স থাকে। একটি হচ্ছে নগদান বই, নগদান বইয়ের যে ব্যাংকের যে ব্যালেন্স আছে। তো ব্যালেন্সটা কেমন হতে পারে? ব্যালেন্সটা পজিটিভ হতে পারে, ব্যালেন্সটা নেগেটিভ হতে পারে। পজিটিভ বলতে জমা, আর নেগেটিভ বলতে জমাতিরিক্ত। তো ব্যাংক জমা অথবা জমাতিরিক্ত ধরে, অর্থাৎ প্রশ্নে যেটি দেওয়া থাকবে। এছাড়া আরেকটা কি থাকে, আরেকটা হচ্ছে ব্যাংক বই, আমরা যেটাকে বলি পাস বই। ব্যাংক বই বা ব্যাংক বিবরণী, এই ব্যাংক বিবরণী বা ব্যাংক অনুযায়ী আমরা সেখানেও কিন্তু আমরা করতে পারি। তাহলে কোন বইয়ের এই ব্যালেন্সটা দেওয়া আছে সেইটা কিন্তু সবার আগে তোমাকে চিন্তা করতে হবে যে কোন বইটা আছে, প্রশ্নে কোন বই দেওয়া হচ্ছে, ব্যাংক বিবরণী, ব্যাংক বই। এটি কিন্তু একই জিনিস। একটি জিনিস খেয়াল রেখো, ব্যাংক বিবরণী, ব্যাংক বই এবং ব্যাংক ব্যাংক বুক আর কি। আমি আবারও 3টা নাম বলি, ব্যাংক বুক, ব্যাংক বিবরণী এবং পাস বই। এই 3টা হচ্ছে একই জিনিস। তোমার প্রশ্নে যাই লেখা থাকুক এই 3টা। আরেকটা হচ্ছে নগদান বই। এই হচ্ছে 2টা বই। তাহলে একটা বইয়ের হচ্ছে 3টা নাম, আর একটা হচ্ছে একটা নাম। তো যে বইয়েরই থাক সেই বইয়ে কিন্তু কি থাকতে পারে, ডেবিট ব্যালেন্স অথবা ক্রেডিট ব্যালেন্স। আমি ডেবিট ক্রেডিট নিয়ে আরেকদিন কথা বলবো পরে। তো যে ব্যালেন্সটা আমরা পাবো সেই ব্যালেন্সটাকে আমরা অন্তর্ভুক্ত করব। তো এই যে বইগুলা, তাহলে কয়টা বই আবার বলছি, পাস বই এবং নগদান বই। এদের ব্যালেন্স হতে পারে জমা অথবা জমাতিরিক্ত। এই 2টা বইয়েরই কিন্তু 2 হতে পারে। তোমার এখন কথা হচ্ছে যে তোমার প্রশ্নে কি দেওয়া থাকবে। প্রশ্নে দেওয়া থাকবে হচ্ছে এই 2টা বইয়ের যে কোনো একটি বইয়ের ব্যালেন্স দেওয়া থাকবে।
সেই ব্যালেন্সটা প্রথমেই তুমি খুঁজবে, কিন্তু প্রশ্নটি পড়ে তোমার ওখানে যদি 5টা 6টা যে কটা এন্ট্রি থাক তার মধ্যে অবশ্যই একটি থাকবে, বা 10টাও যদি থাকে তার মধ্যে থাকবে হচ্ছে একটি ব্যাংক জের দেওয়া থাকবে। এই ব্যাংক জেরটা কিন্তু অবশ্যই প্রথমেই লিখে নিবে। তাহলে আমি ধরে নিলাম যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা তোমার প্রশ্নে দেওয়া আছে। তো প্রথমে এখানে কি করবে, বুঝো আর না বুঝো প্রথমে এখানে লিখে ফেলবে। আমি ধরো এটা ধরে নিই যে ব্যাংক, ও আমি তো বাংলা লিখে ফেলছি, সরি। আচ্ছা, এটা হলো পার্টিকুলার, দিস ইজ টাকা, টাকা। ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক। তো তুমি যে এই ক্যাশবুকের যে এই যে ব্যালেন্সটা পাবে, সেই ব্যালেন্সটা তুমি বুঝো আর না বুঝো, ব্যালেন্সটা যেইটা পাবে সেটা তুমি বুঝো অথবা না বুঝো, এটা সবসময় আউট কলামে বসাই দিবে। দিস ইজ ইনার কলাম, দিস ইজ আউট কলাম। আউট কলামে সবসময় কিন্তু তোমরা এটাকে রেকর্ড দিয়ে দিবে, বুঝো বা না বুঝো। আবার বলতেছি, বুঝে বসালেও হবে, না বুঝে বসালেও হবে, এটা নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকার নেই। তবে সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে যে আমি এটা কি লিখেছি, অ্যাজ পার ক্যাশবুক আর অ্যাজ পার ব্যাংক বুক, এটা হচ্ছে জরুরি। তো আজকে আর আগাচ্ছি না, আজকে যে পর্যন্ত একটু আলোচনা করলাম, খুব বেশি কিন্তু আলোচনা করিনি আসলে। দেখো, প্রথম 5 মিনিট প্রায় মোটিভেট করেছি, মাঝখানে 10 মিনিট পড়াইছি। এই 10 মিনিটের পড়া কিন্তু অনেক পড়া, যদি তুমি মনোযোগ দিয়ে থাকো। তাহলে আজকে যা শিখলাম তা হলো ঘর কাটা পদ্ধতি এবং 2টা বই সম্পর্কে আবার আমরা জানলাম, এবং ব্যালেন্স বসানোটা শিখলাম। নেক্সট উইকে যখন আমি লেকচার দেব, খুব বেশি আগাচ্ছি না, আগে বা আবারও বলতেছি, আজকে ঘর কাটাটা শিখলাম সিঙ্গেল পার্ট, কিন্তু দিস ইজ দ্য সিঙ্গেল পার্ট ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তো সিঙ্গেল পার্টের ক্ষেত্রে আমরা আচ্ছা আরেকটু আগে সেটা হচ্ছে যে পৃষ্ঠার যে অবশিষ্ট যে অংশটা থাকলো, এটাকে আমরা এন্ট্রি অনুযায়ী, আগে কিন্তু খেয়াল করতে হবে যে কতগুলো এন্ট্রি আছে, সেই অনুযায়ী আমরা এখানে অ্যাড এবং লেস, এই অবশিষ্ট অংশকে এখানে আমরা অ্যাড, এবং আমি ধরে নিলাম যে এখানে আমার 2টা বা 3টা করে থাকবে, এখানে হচ্ছে লেস। এই 2টা করে নিবে, তার মানে অ্যাড হচ্ছে যোগ, লেস হচ্ছে বিয়োগ। এই অ্যাড লেসের অংশটা করে রাখবে। এরপরে আমরা নেক্সট উইকে বাকি যে লেনদেনগুলো আছে সেগুলো বসানোগুলো আমরা শিখবো, এবং সেই অনুযায়ী করবো অঙ্কটা কিভাবে সম্পন্ন করে, কিভাবে ব্যালেন্স বের করে, অথবা অঙ্কটা আমরা কিভাবে এন্ট্রিগুলোকে সহজে বুঝতে পারি, সেগুলো নিয়ে আরও বিস্তারিত কথা বলবো। তো তোমরা এই ফাঁকে যেটি করবে সেটি হচ্ছে বইটা একটু উল্টাবে, বইটা দেখবে, এবং অপোজিট বুক এবং সেম বুক, এই যে 2টা পদ্ধতির কথা বললাম, লেনদেনগুলো একটু দেখে শিখে নিয়ে আমি আমার পদ্ধতিতে কিন্তু তোমাদেরকে এই ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব, যে আমি কিভাবে আরও সহজে করতে পারি, সেই পদ্ধতিগুলোও কিন্তু আমি বলবো, এবং দেখবা যে সেই পদ্ধতিতে কিন্তু এটা মিলে যাবে। তো যাই হোক, ডাবল পার্ট করার জন্য কিন্তু অবশ্যই সিঙ্গেল পার্টটা আগে বুঝতে হবে, এবং সিঙ্গেল পার্টটা কিন্তু জরুরি। তো যাই, পরবর্তী লেকচার দেওয়ার বা লেকচার আগ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এখান থেকেই তোমাদেরকে বিদায় নিচ্ছি। সবার জন্য সুস্থতা কামনা রইল, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।